আজ খোকা একটা ভিডিও দিয়েছে, যে ভিডিওটা অবশ্যই কালকে করে রেখেছিল, তাই আজকে দিতে পেরেছে। তো সেই ভিডিওতে খোকার বক্তব্য যে সেটেলমেন্ট বসিরহাট কোর্টে সেটেলমেন্ট খুব বেশি পরিমাণে হয়। ঠিক আছে, তো কি বোঝাতে চেয়েছে সেটা অন্তত অনেকেই বুঝেছে। আর ওর বক্তব্য যে ওর যে লয়ার আছে তার জানানোর কথা ছিল যে কোর্টে আজকের ডেট আছে, বাট ওর লয়ার ওকে জানায়নি, উল্টে ও লয়ারকে ফোন করেছে। তাও তোমার হচ্ছে ডায়েরি দেখেছে যে ডেট আছে, তারপর ও লয়ারকে ফোন করেছে। এখানেই ও সেটেলমেন্টের কথা বলেছে। সেটেলমেন্ট মানে ভিতরে ভিতরে সমস্ত কিছু করা। তো দেখো, লয়াররা যদি দুটো তরফের লয়াররা বসে সেটেলমেন্ট করে নেয় কোনো জিনিসে, তাহলেও লয়ারদের যেরকম ব্যাপার, আর যত দিন ধরে কেস চলবে তাতেও কিন্তু লয়ারদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তারা কিন্তু সেখান থেকেও একটা অ্যামাউন্ট পায়। মানে যত লেন্দি হবে কোর্টের প্রসেস, তত কিন্তু ওদের ডেট পড়বে, আর ডেট পড়লেই তো তারা টাকা পাবে। তাহলে কোনো ভিতর সেটেলমেন্ট যদি তাদের ক্লায়েন্টরা না চায়, তাহলে তাদের করে কী লাভ আছে? সবসময় তো যারা মানে আমাদের লয়ারদের ক্লায়েন্ট, তাদের দিকটা দেখার থেকেও তারা নিজেদের দিকটা দেখবে, এবং সেখানে নিজেদের দিকটা দেখতে গেলে যত লেন্দি প্রসেস তত পকেট ভর্তি। তো কেন সেটেলমেন্ট করতে যাবে? এবার এটা আমাদের খোকা বলতে চাইছে যে ওইদিকে লয়ারের সঙ্গে আমাদের লয়ার সেটেলমেন্ট করে ব্যাপারটা আমার কাছে হাইড করে রেখে, তাহলে আমি আর ওখানে যেতে পারবো না, জিনিসটা অন্য জায়গায় চলে যাবে, এটাই বোঝানোর চেষ্টা করছে। তো যাই হোক, আমরা জানি ওদের ডিভোর্সের ব্যাপারটা পেন্ডিং আছে, মনে হচ্ছে হয়তো ডিভোর্সের ব্যাপারেই এই জিনিসটা হয়েছে। তো আমি কিছুদিন আগে বলেছিলাম যে ওদের দুজনের নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটা ডিসমিস করে যে যার নিজের রাস্তায় যাক, নিজেদের মধ্যে ডিভোর্সটা দিয়ে। তাতে আমাকে দু একজন এসে বলেছে এত কিছু ও করেছে, কোর্ট কেস করেছে, এত কিছু ওদের হ্যারাস করেছে, এত সহজে কি মুক্তি পাওয়া যায়? আচ্ছা, তারপরে অনেকে বলেছে যে কোর্ট কেস কি এত সহজে সমস্ত জিনিস হয়ে যায়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করলেই কি ডিভোর্স হয়ে যায়, এরকম অনেক কিছু বলেছে। কিন্তু আজকে যে ডেটে এটা প্রুফ যে আমাদের খোকার বক্তব্য যে যতক্ষণ না আমি ওই অর্নামেন্টসগুলো পাবো ততক্ষণ আমি ডিভোর্স দেব না। ঠিক আছে, মানে ও যেটা বলেছিল যে গয়না দাও, ডিভোর্স নাও, সেই জিনিসটা যতদিন না পর্যন্ত হবে, মানে যতদিন না ও গয়না পাবে টিনুদের বাড়ি থেকে বা টিনুর কাছ থেকে, ততদিন পর্যন্ত ও ডিভোর্স দেবে না। এবার ওইদিকে তো টিনুরা ব্যাপারটাকে স্বীকারই করছে না যে ওরা নিয়েছে। ঠিক আছে, তাহলে যদি স্বীকার না করে তাহলে দেওয়ার ব্যাপারটা কোথা থেকে আসে? মানে আমি যদি মনে করি যে আমি নিইনি, মানে আমি যদি মনে করি বা আমি যদি জানি, যাই হোক, যে আমি নিইনি, তাহলে আমি দেবো না। তাহলে আমি দেবো না যখন, তাহলে কি হবে? তাহলে একই জায়গায় যদি আমরা আটকে থাকি, তাহলে তো এখানে কোনো সেটেলমেন্টের ব্যাপারই নেই। মানে একজন বলছে গয়না না দিলে ডিভোর্স আমি দেবো না, আর একজন বলছে আমি গয়না নিইনি। এবার আমরা মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু গয়না নিয়েছে কি নেয়নি দুটোতেই কোনো কনফার্মেশন নেই। ঠিক আছে, কেউ ভিউয়ার্সরা বলছে ওদের সেই লেভেলের গয়নাই ছিল না, তো নেওয়ার ব্যাপার কী আছে? কেউ লোকজন বলছে ওর মা পরবর্তীকালে গয়না করেছিল, সেইগুলো নিয়ে গেছে। কেউ বলছে ওদের বাড়িতে ডাকাতি হয়ে গেছিলো, তাহলে আর গয়না কী করে থাকলো? তো এই সব প্রশ্নে আমি যাব না। এখানে কে মিথ্যা বলছে কে সত্যি বলছে ডাজেন্ট, মানে আমার কাছে কোনোটার কোনো প্রুফ নেই। কারণ কি বলতো, আমি এদের দুজনকেই বিশ্বাস করি না। এরা দুজনই আমাদের মতো ভিউয়ার্সদের কাছে প্রচুর মিথ্যা কথা বলেছে, এবং এরা দুজনই নিজের জায়গাতে ঠিক নয়। ঠিক আছে, তাহলে এদের কারোর হয়ে বলা মানে নিজের মুখ কালি করা। ঠিক আছে, এ বলতে পারছে না ও ঠিক বলতে পারছে না ও ঠিক, কারণ এই ব্লাইন্ড জায়গাটা যারা হয়েছে তারাই ফাপড় কেসে পড়েছে। ঠিক আছে, তো এটা আমরা বলতে পারি না যে ওখানে গয়না ছিল না তাই টিনু নেয়নি, আর এটাও বলতে পারি না যে টিনু নিয়েছে, কারণ খোকা বলছে খোকাদের কাছে অনেক ছিল। তাই এই দুটো জিনিসে মানে এই গয়নার ব্যাপারটা টোটালি কনফিউজড আমি। এই ব্যাপারে কোনো রকম কিছু বলাটা ঠিক নয়, না জেনে, কারণ আমরা তো ওই সময় ওখানে প্রেজেন্টই ছিলাম না। আর আমি একটা জিনিস তো বুঝতে পারি না যে গয়নার ব্যাপারটা যদি হয়, তো গয়নাটা আমি
আলাদা করে কোর্ট কেস করব, থানা পুলিশের কাছে যাব যে আমার বাড়ি থেকে এরকমভাবে চুরি হয়েছে, তো তার ব্যবস্থা করতে। কারণ ধরো যদি অন্য কেউ এই ব্যাপারটা চুরি করতো, তাহলে কি খোকা এই ডিভোর্সের সঙ্গে তো সেটাকে গোলাতো না, তাহলে তো আলাদা করে কেস করতো। তো সেরকম কিছু একটা করে তো সেটা বের করতে। ডিভোর্সের সঙ্গে এটা কি কেন যুক্ত হয়েছে আমি তো বুঝি না। মানে আমার বাড়ি থেকে যদি গয়না কেউ নিয়ে যায়, আমি যদি জানি এবং প্রুফ থাকে আমার কাছে, আমি কোর্ট কেস করবো, থানা পুলিশ করবো, সেটা আলাদা একটা ইস্যু, আলাদা একটা কেস। সেটার সঙ্গে এটা কেন গোলাচ্ছে সেটা আমার জানা নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন বক্তব্য হচ্ছে, অনেকে আমাকে বলছে যে টিনুর বাবা সরকারি চাকরি করে, তার জন্য ওনার পক্ষে নতুন করে লিগালি কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, তো কে বলেছে লিগালি কিছু করবে? লিগালি কিছু প্রসেস করতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, আর অন্য কিছু করলে সেটা আমরা কি করে জানতে পাচ্ছি? ঠিক আছে, সেটাতে তো ক্রাইম বলা যায় না। কেউ যদি থাকে তাহলে সেটাকে তো ক্রাইম বলা যায় না, তাহলে লিগালি করা যায় না। আর সব কিছু সবাই লিগালি করে, কে বলেছে এটা? ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে অনেকে বলছে যে টিনুর সাথে মানে টিনুর এই ব্যাপারটা নিয়ে টিনুর মা এবং টিনুর বাপির মধ্যে প্রচুর ঝামেলা হচ্ছে, অশান্তি হয়েছে, এবং সেই জন্য টিনুর এই ব্যাপারটাতে ওর মা সাপোর্ট করেছে, ওর বাবা সাপোর্ট করেনি বলে ওদের মধ্যে অশান্তি হয়েছে। আর যেহেতু টিনুর জন্য হয়েছে, তো টিনু মাকে সাপোর্ট করছে এই ব্যাপারটাতে। হতে পারে, কারণ আমি তো আবারও বলছি, এইটা তো আমরা এইভাবে বুঝতে পারবো না, আমরা সব কিছুই অ্যাজামশন করে বলছি। তো রিয়েল ব্যাপারটা কি আমরা এখান থেকে বলতে পারবো না। হতে পারে সেই জন্য তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তার জন্য আসছে না বাড়িতে। হ্যাঁ, হতে পারে, কিন্তু তার জন্য এই মানে হাত ওরকমভাবে করা কি পসিবল জানি না। আচ্ছা, তার জন্য মানে মেয়ের ব্যাপারটা হলে, তাহলে মেয়ে যখন এসেছে, টিনুর মা টিনু যখন এসেছে, টিনুর সঙ্গে ওর বাপি দেখা করার ব্যাপার হচ্ছে না, বুঝতে পারছি না। আর ঠামিও পুরোপুরি টোটালি লাপাতা। হতে পারে যে টিনুকে নিয়েই ওদের মধ্যে সমস্যা, আর টিনু ওর মায়ের ফেভারে জিনিসটা করেছে, মানে টিনুর মা যেহেতু টিনুর এই সব ব্যাপারে সাপোর্ট করেছে, তাই টিনু তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে। হতে পারে, গড নোজ কী হয়েছে না হয়েছে। আচ্ছা, কে নাকি বলেছে যে টিনুর মানে বাচ্চা নাকি তার ঠাম্মি আর তার বাবার কাছে বোঝা। ঠিক আছে, আর তুমি এখানে বিরিয়ানি খাচ্ছ, মানে টিনুকে বলেছে যে আর তুমি এখানে বিরিয়ানি খাচ্ছ, এরকম একটা কিছু বলেছে। ঠিক আছে, আমি যতদূর জানি খোকা নিজের ইচ্ছায় তার বাচ্চাকে তার নিজের কাছে রেখেছে, এবং সেই বাচ্চাকে রাখার জন্য হাইকোর্ট থেকে এই কোর্ট থেকে দৌড়াদৌড়ি, জাস্টিস ফর বাচ্চা এই নিয়ে প্রচুর কিছু হয়েছিল, যে কোনোভাবেই মায়ের কাছে যেতে দেয়া হবে না, মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে দেওয়া যাবে না, মাকে দেখতে দেওয়া যাবে না, মা কোনোভাবেই যেন দেখতে না পায়, এই চেষ্টা করা হয়েছে। মায়ের কাছে যাওয়া তো দূরই ব্যাপার, মার কাছে কোনোভাবে যেন দেখতে না পায়। আমরা এটা কিন্তু জানি যে টিনু কিন্তু দেখবার জন্য 2-3 বার আবেদন করেছে, এবং প্রতিবারই ফেলিওর হয়েছে। টিনু যে বাচ্চা দেখতে চায়নি তা নয়, লাস্টবারে টিনু বাচ্চা দেখার যে রাইটসটা, সেই রাইটসটা ছেড়ে দেয়। কিন্তু তোমরা বলো তো, যে টিনু এত পয়সা খরচা করে বাচ্চাকে দেখবার জন্য ছড়াছড়ি করছিল, হ্যাঁ তোমরা বলতে পারো যে তোমার খোকাকে রিভেঞ্জ নেওয়ার জন্য টিনু বাচ্চাটাকে ওর কাছে নিয়ে আসবার কথা বলেছিল, হতে পারে, এটা আমার জানা নেই। কিন্তু টিনু যে বাচ্চা দেখতে চাইছিল এটা কিন্তু ফুল প্রুফ। তাহলে টিনু যখন বাচ্চা দেখতে চাইছিল, তাহলে 3-4 বার চেষ্টা করার পর, হ্যাঁ বকদাদার ওয়াইফের সঙ্গেও একবার গেছিলো লাস্টবার, এবার যখন ফিরলো তখন থমথমে মুখ নিয়ে, কারণ আমরা জানি খোকার বাচ্চা আসেনি। তো সেরকম একটা পজিশনে দাঁড়ানোর পর হঠাৎ করে টিনু সমস্ত রাইটস ছেড়ে দিল কেন? আর একটাই জিনিসও বলেছিল যে ডিম্যান্ড আমার একটা, যে আমি মুক্তি চাই, আমি ডিভোর্স চাই, মানে পৃথিবী একদিকে আর আমার ডিভোর্স একদিকে, আমি সব ছেড়ে দিতে রাজি আছে, এবং কোর্ট কেস কামারি সব তুলে নিতে রাজি আছে, শুধু আমার হচ্ছে ডিভোর্স চাই, তাই তো, আর সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি আছে। তাহলে সেই জায়গা থেকে কিন্তু টিনু তার ছেলের রাইটসটাও ছেড়ে দিয়েছে। এটা তো সত্যি, হঠাৎ করে এমনি টিনু ছেলের রাইটসটা কি ছেড়ে দিয়েছে? এমনি কিচ্ছু হয় না। তাহলে কোনো না কোনো কারণ আছে, যেই কারণটা একেবারে গুপ্ত কারণ, সেই কারণের জন্য টিনু
হয়তো ছেলেকে দেখার রাইটসটাও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। নেওয়াটা পরের কথা, নেওয়াটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে না, টিনু কোনো দিন নিতে চায়নি, টিনু হচ্ছে ওর বাবার কাছেই রাখতে চেয়েছে। হ্যাঁ, টিনু নিতে চায়নি। কেন নিতে চায়নি? টিনু বুঝতে পেরেছিল লাস্টের দিকে যে আমি বাচ্চাটাকে নিয়ে করবো কি, আমার নিজের লাইফস্টাইল ঠিক নেই, আমি নিজে এস্টাবলিশড নই সেইভাবে। হ্যাঁ, ইনকাম করছি সব ঠিক আছে, এস্টাবলিশ নই, আমার নিজেরই ভরসা নেই, আজ এখানে কাল ওখানে, আমি কোথায় থাকবো সেটাও জানি না, আমার ফ্যামিলির লোক আমার বাচ্চার লাইবিলিটিস নিতে রাজি নয়, মানে লাইবিলিটিস মানে ইকোনমিক্যাল নয়, এমনি যে দেখভাল করার নেই, তাহলে আমি কিসের ভরসায়, কার ভরসায় আমি বাচ্চাটাকে পুরোপুরি নিজের কাছে এনে রাখবো? এটা কিন্তু টিনুর মনের মধ্যে একবার হয়েইছে। ঠিক আছে, এবার তোমরা যেটা বলছো যে ওর বাবা মানে বাবাকে জব্দ করবার জন্য করেছিল, সেটা আমি বলতে পারবো না কে কাকে জব্দ করার জন্য হয়েছিল। সন্তানকে যে ও দেখতেও চায় না এটা কিন্তু না, সন্তানকেও দেখতে চাওয়ার জন্য কিন্তু 3-3বার ব্যাপারটা করেছিল, কিন্তু সেটা হয়নি ভাগ্যের ফেরে। আর তারপরে ও কোনো না কোনো একটা কারণে বাচ্চাটাকে দেখার রাইসটাকে ছেড়ে দিয়েছে। আর সেই রাইসটাকে ছেড়ে দিয়েছে বলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা ওকে কম বলা বলিনি, প্রচুর বলেছি যে তুই কেমন মা যে নিজের বাচ্চাকে দেখবার রাইটসটা পর্যন্ত ছেড়ে দিলি, তোর পাশে আর দাঁড়ানোর কেউ নেই, কারণ তুই নিজের ছেলেকে দেখতে চাস না, এই বলে তো অনেকে বলেছে অনেক কথা। কিন্তু তাতে আমাদের টিনু কিন্তু স্পিকটি নট, কোনো সাড়া করেনি, কোনো কিছু বলেনি। তাহলে কোথাও না কোথাও এক একটা ব্যথা থাকে, যেই ব্যথার জন্য না সেইভাবে আউটবাস্ট করা যায় না, সেই ব্যথাটা নিজেকেই দমন করতে হয়। তো কোথাও না কোথাও ওর ফল্ট ছিল, ফেলিওর ছিল, যার জন্য ওর সামনে অন্যরকম অবস্ট্যাকেল দেওয়া হয়েছিল, আর সেই অবস্ট্যাকেল থেকে নিজেকে বের করবার জন্য হয়তো এই রাইটসটা ওকে ছাড়তে বাধ্য করা হয়েছিল, ও ছেড়ে দিয়েছে। আর ডিভোর্স কিন্তু বারবার একটাই কথা বলছে, ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও। এবার কথাটা ওই দিক দিয়ে খোকা বলছে হ্যাঁ ডিভোর্স দেবো, গয়না দাও, গয়না দাও, গয়না দাও। এবার এই গয়নার ব্যাপারটা আমি সত্যি কথা মানে ভীষণ পাজেলড, যে কী গয়না, কেন গয়না, আর আদৌ কী গয়না। তাহলে এরকম যদি হতে থাকে তাহলে কোনো দিনই আর ওদের ডিভোর্স হবে না। তাহলে এরা যখন নিজেরাই নিজেদের জায়গা থেকে সরতে নারাজ কেউ একাংশ, এবং এরা যখন মনে করেছে যে ওদের অন্য জিনিস ইম্পর্টেন্ট নিজেদের জীবনের মুক্তির থেকে, তাহলে সেখানে আর কি বলার আছে? আমাদের মতো লোকেদের তো কিছু বলার নেই। কারণ আমি মনে করি যে এইভাবে যে হ্যারাসমেন্ট যারই হোক, দুজনের তরফেরই তো হ্যারাসমেন্ট হচ্ছে, লাভটা কি? লাভ তো কিছু হচ্ছে না। তো আমরা কিছু শুরু করি, কিছু করি, সেটার পিছনে ইন্টারেস্টটা আমাদের এটা থাকে যে আমাদের সেখান থেকে কিছু না কিছু কাজ হবে, মানে লাভ হবে। তো সেটা তো হচ্ছে না, এই দিনের পর দিন হ্যারাসমেন্ট। এই যে ও বললো মামাবাড়ি থেকে এসে ও জানতো না, তাহলে মামাবাড়ি থেকেই ওখানে যেতে সুবিধা হতো, সেটা না করে ভোরবেলা এরমভাবে বেরোতে হচ্ছে, যেতে হচ্ছে, তাহলে হ্যারাসমেন্ট। কোথাও গেলে এসেই আবার কোথাও যাওয়া ঠাওয়া, দরকার কী আছে? যদিও আমার মনে হয় যে খোকা আগেই ডেটটা জানতো, তার জন্যই ওই ট্রিপটা এমনভাবে করেছে যে সেখান থেকে মামাবাড়ি চলে আসতে পারবে, মামাবাড়ি থেকে আবার বাড়ি চলে আসলে কোনো ব্যাপার না। তো আমার মনে হয় যে ও জেনেই করেছে। যাই হোক, লোকের কাছে যেটা বলছে সেটাই তো ধরতে হবে, যে ও জানতো না। ঠিক আছে, তো যদি না জানতো তাহলে সুন্দরবনের সময় যদি ডেটটা পড়তো তাহলে কী করতো? তো যাই হোক, দেখা যাক। আমার মনে হয় না যে এদের আর এখন ডিভোর্স হবে, কারণ এরা যেভাবে সুদূরপ্রসারী প্ল্যান নিয়েছে যে মোটামুটি কন্টিনিউ চলবে, তাহলে চলবে, কি বলা যাবে। তো যাই হোক, এবার কে একজন লিখেছে যে বাচ্চা তার ঠাম্মা আর তার বাবার কাছে বোঝা। দেখো, ঠাম্মা দাদু বাচ্চাকে ভালোবাসে না এটা কেউ বলতে পারে না। সবসময় আমরা জানি টাকার থেকে টাকার সুদের দাম বেশি, তার জন্য বাচ্চার তার ঠাকুমা দাদুর প্রাণ, এটা সত্যি। কিন্তু আমাদেরও তো ঠাকুমা দাদুরা ছিলেন, বা আমাদেরও পরবর্তী জেনারেশনেও তো ঠাকুমা দাদুরা ছিলেন। ঠাকুমা দাদুরা আহ্লাদ করতে পারে, ভালোবাসতে পারে, আদো কথা তাদের সঙ্গে বলতে পারে, তাদের সঙ্গে খেলতে পারে, ধুলতে পারে, তাদেরকে সমস্ত কিছু করতে পারে। কিন্তু এই প্রতিদিনের যে কার্য, যে তাকে স্নান করানো, খাওয়ানো, স্কুলে পাঠানো, জামাকাপড় পরানো, তার জামাকাপড় কাচা, তার সমস্ত কিছু দেখা, সেটা এই বয়সে এসে সত্যি কথা খুব বোরিং চ্যাপ্টার। নিজের বাবা মাই বীতসদ্য হয়ে যায় এক সময়, দূর ভাল লাগছে না। আর সেখানে ঠাম্মা দাদু হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, যে কত করবে। এইবার যখন কেউ নিজে শারীরিকভাবে অসুস্থ, মানে ওর ঠাম্মার কথা বলছি, তখন আরও বিরক্ত লাগে
যে নিজে স্নান খাওয়া করতে হবে, আবার রান্না করতে হবে, বাড়ি ঘরদোর করতে হবে, আবার এই বাচ্চাটার দেখভাল করতে হবে, সব মিলিয়ে তো ওভারঅল অনেকটা বেশি প্রেশার পড়ে যায়। তখন হয়তো কোনো কারণে বিরক্ত হতেও পারে, কিন্তু তার মানে এই নয় তারা বাচ্চাটাকে ভালোবাসে না, এরকম না। সেক্ষেত্রে বোঝা যেটা বলেছে এটা সত্যি না, কিন্তু কোনো কোনো সময় একটুখানি অসহ্যকর লাগে যে কত আর দায়িত্ব পূরণ করব। যাই হোক, এর আগে কাজের লোক করে কিন্তু অনেকেই আমাদের খোকারকে বলেছিল, এবং সেই জন্য খোকার মা এসে আবার ভিডিওতে কিন্তু বলেছিল যে তোমরা কেন ওকে বলছো, ও কাজের লোক রাখতে চায়, আমি রাখতে দিই না, আমার তো হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ওরা তো আমাকে হেল্প করছে, মানে ওনার ছেলে আর ওর হাজব্যান্ড হেল্প করছে, তাতে আমাদের হয়ে গেছে, আমাদের কাজের লোক রাখার প্রয়োজন নেই। তাহলে যেখানে ভদ্রমহিলা নিজে বলছে তার কাজের লোক রাখার প্রয়োজন নেই, তার ছেলে এবং হাজব্যান্ডের সাহায্যেতেই তাদের ভালো চলে যাচ্ছে, তাদের ভালো হয়ে যাচ্ছে, তাহলে সেখানে তো আমাদের মতো ভিউয়ার্সরা বলা মানে বেকার বলা। কারণ উনি ধরেই রেখেছে যে না, আমি কাজের লোককে পয়সা দেবো না, আমি করব নাহলে আমার ছেলে বড় আমাকে হেল্প করবে, ঠিক আছে, কিন্তু কাজের লোককে ভাই পয়সা দেওয়া যাবে না, এটা উনি ধরেই রেখেছেন। তাহলে আমি আপনি বলে কি করব? কিছু করতে পারবো? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, রোগ হচ্ছে, জ্বালা হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, সব হচ্ছে, তারপরে ওনারা চিন্তা করেছেন যে না, কাজের লোক রাখা যাবে না। কাজের লোক পাওয়া যাওয়ার থেকে কাজের লোক রাখার মেন্টালিটি ওদের নেই, এবং সেটা খোকার মায়েরই নেই। তাহলে আমরা আর বলে কি করব? ওনারা ভাবছে কাজের লোককে পয়সা দেবো না, তার থেকে বাবা সেই টাকায় ঘুরতে যাব সুন্দরবনে, সেটা ওরা ভাবছে। তো যাই হোক, এত পরিশ্রম যদি উনি নিজে করতে পারেন, ওনার শরীর যদি পারমিট করে, তাহলে ঠিক আছে। অনেকেই এরকম আছে আর কি, দেখবে যে কিছু হোক না হোক রান্না কারোর হাতে খাবো না, এই না সেই না, তুমি কষ্ট করে হলেও নুন ভাত করে দাও, হ্যাঁ না তা না, এরকম অনেক বাড়িতে আছে, আমাদের বাড়িতেই আছে। আমার মা বাবা এরকম ছিলেন, ঠিক আছে, বাবা কাকু এরকম ছিলেন, ঠিক আছে। আর আমি সত্যি কথা বলতে এখন আর তো সেইভাবে ব্যস্ততা নেই, তা কাজের লোক কেন, মানে রান্নার লোক কেন রাখবো? রান্নার লোক রাখার মতো অত ব্যস্ত আমি আজকের লাইফস্টাইলে নেই। যখন প্রয়োজন ছিল রেখেছি, ঠিক আছে, এখন না। তবে হ্যাঁ, আমার ছেলে কাজের লোকের হাতে খেতে চায় না, তার কিছু কারণ হচ্ছে মায়ের হাতে রান্না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে ওই জন্য, কিন্তু পরিস্থিতি বললে খেতে হবে, তাই না? শরীর খারাপ হলে খেতে হবে। তো যাই হোক, সেটা দেখলাম। আর তাহলে সেইখানে যদি কেউ বলে বোঝা হয়ে গেছে, তাহলে এটা ভুল করছে। কিন্তু হ্যাঁ, একটা বাচ্চার মুড সুইং হয়, খারাপ লাগা, ভালো লাগা, মন্দ লাগা, এসব আছে। তো সেটা তার মা যতটা ফিল করতে পারবে, ঠাম্মা দাদু সেইভাবে ফিল করতে পারবে। এবার অনেকেই বলবে না, কেন ওরা জন্ম থেকে মানুষ করেছে, ওরা ফিল। আরে ভাই, তাহলে মা ঠাম্মা আলাদা নাম হতো না? মায়ের জায়গা মা, ঠাকুমার জায়গা ঠাকুমা। হ্যাঁ, মা নেই, সেই অভাবটা পূরণ করবার জন্য ঠাম্মি তার জন্য অনেক কিছু করছে, তার মানে এই না মায়ের জায়গাটা, অপূর্ণ জায়গাটাকেও পূরণ করতে পারবে। সেই মনে, বাচ্চাটার মনের মধ্যে ওই জায়গাতে তো একটা প্রবলেম রয়েইছে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে যে মা মানে ওর কাছে গেলে মানুষ হতো না, মানে মায়ের কাছে গেলে বাচ্চাটা মানুষ হতো না। হ্যাঁ, সেটা তো টিনুই নিজে বুঝতে পেরেছে। টিনুই নিজে বুঝতে পেরেছে যে আমি কি করে মেনটেন করব। কারণ শুধু একা তো টিনু মেনটেন করতে পারবে না, তার জন্যই তো টিনু বাচ্চা নেওয়ার মতো পজিশন রাখেনি। ও তো প্রথম থেকেই বলে এসছে যে ওর ঠাম্মা দাদুর কাছে ও ভালো থাকে, ওর বাবা ওকে যত্ন করে। আর ওই যে বললাম পুরনো পন্থী, বাবার জায়গা সম্পত্তি ছেলে পাবে, ছেলের ওইটা বাড়ি ঘর দৌড়, মানে এইটা ভেবে টিনু ভেবেছে। এবার তোমরা বলে তাহলে টিনুর ইচ্ছা করেনি, টিনুর ছেলে মেয়ের প্রতি মায়া নেই? আমি আজও পর্যন্ত এটা ফিল করতে পারি না যে টিনুর মায়া নেই, আজও পর্যন্ত ফিল করতে পারে না। যদিও আমাকে অনেকে অনেক কথা বলেছে, তুমি এটা বোঝো না, তুমি ওটা বোঝো না, এটা এই ওটা ওই, বাট আমি জানি না, হয়তো আমরা যেরকম সেরকম মনে করি তার জন্য, কিন্তু আমি মনে করতে পারি না যে টিনু তার সন্তানের প্রতি মায়া নেই। হাজার হোক তার পেট থেকে বেরিয়েছে ব্যাপারটা, ঠিক আছে, তার সন্তান, এটা হতে পারে যে তার মায়া নেই? আমি কখনো বিশ্বাস করতে পারি না। কিন্তু ও জানে যে ও যে লাইফস্টাইল লিড করে বা ও যেভাবে চলছে, ওর যে জীবনযাত্রা, সন্তানকে ও সেভাবে ডিসিপ্লিন ওয়েতে মানুষ করতে পারবে না। আর ওর সেই চেষ্টাও নেই, ও একটু উড়োখাই গোবিন্দর মায়ের মতো চলাফেরা করতে ভালোবাসে, তার জন্যই ও করতে পারবে না। আর ওর মা জানে যে ওর মা কোনো লাইবিলিটিস নেওয়ার নেই, অর্থাৎ বেকার বলা। তো যেখানে সন্তান আছে ভালো আছে, ও বুঝেছে আমার থেকে ফার বেটার ওইখানে ও থাকবে, তার জন্য এই ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে। তবে হ্যাঁ, ডিভোর্সের যে ব্যাপারটা আমি ভেবেছিলাম যে ডিভোর্সটা ওরা তো নিজেদের মধ্যে নিয়ে নেবে, তারপর নতুন করে জীবন শুরু করবে, সেটা খোকা তো চাইই না, খোকা চাই না ডিভোর্স হতে। এবার অনেকে বলবে বাবা, টিনুকে ভালোবাসে বলে তাই। দেখো, 5 বছর ঘর করেছে,
নিজেদের মধ্যে প্রবলেম অনেক হয়েছে, তারপরেও একে ভালোবাসেনি, ও ওকে ভালোবাসেনি, এটা তো কখনো হয় না। টিনুর প্রতিও খোকার ফিলিংস ছিল, খোকার প্রতিও টিনুর ফিলিংস ছিল। তবে হ্যাঁ, এটা আমি বুঝতে পারি খোকার একটু টিনুর প্রতি বেশি ফিলিংস ছিল। তার পিছনে রিজন আছে। তার পিছনে রিজন হচ্ছে যে একটা কচি বউ, তুবলি তাবলি ফর্সা, এটা দেখতে ভালো, সেটা কথা বারবার হাইলাইট করেছে খোকা অনেকবার, যে আমার বাবা ওই ফর্সা রং দেখে এই করেছে সেই করেছে। তো এটা তো হয়, ওর জন্য তো একটুখানি থাকেই ব্যাপারটা। আর আমি তো ভিডিওর মধ্যে দেখেছি যে খোকা বেশ মানে কেয়ারিং টাইপেরই করছিল, মানে টিনুকে, মানে ভিডিওর মধ্যে। এবার ভিতরে কী করছিল জানি না, ঠিক আছে। এবারে একটু তো ফিলিংসটা থাকবেই। তো যাই হোক, দু তরফেরই ফিলিংস ছিল, দু তরফের মধ্যেই ভাব ভালোবাসা ছিল। কিন্তু ওই কালো চক্রে একটা ওই এলো ঝড়, ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড় এসে লোভ দেখালো, আর টিনু পা পিছলে আলুর দম হয়ে গেল। হ্যাঁ, এবার তোমরা বলতে পারবে যে শুধু ফকলু এলো বলেই হয়ে গেল, টিনুর ইচ্ছা ছিল না আর খোকাও কিছু প্রবলেম করেনি। অবশ্যই হয়েছে, নিজেদের মধ্যে গ্যাপ ছিল, সমস্যা ছিল, সবই ছিল, কিন্তু তবুও সেটা আলাদা হওয়ার মতো গ্যাপ ছিল না। এই ফকলু চন্দ না আসলে আমি এটা হলফ করে বলতে পারি যে টিনুর এই দম ছিল না যে ওই সংসার ছেড়ে বেরিয়ে আসবে, আর সেটা ও চাইও নি, আর এটা হতো না। হ্যাঁ, ঝগড়া অশান্তি হতো, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতো, কিন্তু আলটিমেটলি এই ফকলু না আসলে বাচ্চারা তার মা বাবা দুজনকে পেত। হ্যাঁ, অশান্তি ঝগড়া সব বাড়িতেই হয়, সব ফ্যামিলিতেই হয়, মনোমালিন্য সব ফ্যামিলিতে হয়, অ্যাডজাস্ট করে মানুষ চলে, তো সেটা হতো। তো যাই হোক, এটাই বলার ছিল।